কন্টেন্ট নিয়ে কিছু বলার নেই, শুধু ব্যক্তিগত আক্রমণ করার জন্যই নেগেটিভ কমেন্ট করছেন, সেই ধরনের নেগেটিভ কমেন্টগুলোর ব্যাপারে বলছি। ছবিহীন একটা প্রোফাইল থেকে বেশিরভাগ মানুষ নেগেটিভ কমেন্ট করেন। আমি আর আপনি পারবো অচেনা অজানা কাউকে এইভাবে আক্রমণ করতে? ব্যক্তিগত আক্রমণ। আমেরিকার নিউ জার্সি থেকে পটুম্যানের মা বলছি। আজ বড্ড মেঘলা দিন। 7 সকালে পটুম্যান স্কুলে চলে গেছে, তখনও বিল্ডিংয়ের গায়ে লাগানো আলোগুলো নেভেনি। আজ ব্রেকফাস্টে চাউমিন বানালাম, ছন্দক নিয়ে যাবে টিফিনে, কারণ আজ তোর অফিসের দিন, আর পটু তো কখন স্কুলে চলে গেছে। চাউমিনটা নাড়াচাড়া করছিলাম আর বসে বসে ভাবছিলাম কলকাতায় এতক্ষণে তৃতীয়া বা চতুর্থী, পাড়ায় এতক্ষণে ঠাকুর এসে গেছে, আর প্যান্ডেলের শেষ মুহূর্তে পেরেক ঠোকার সঙ্গে সঙ্গে কয়েকটা খাবারের স্টলও তৈরি হয়ে গেছে। আর কদিন পরেই সন্ধ্যাবেলা সেখানে ঠং ঠং আওয়াজ করে তৈরি হবে এগরোল, মোগলাই, চাউমিন। আমিও মনের দুঃখে সেজন্য চাউমিন খেয়ে চলে এলাম বিরিয়ানি বানাতে। মেঘলা দিনে খিচুড়ি খাওয়াটাই দস্তুর, তবে আজকে কলকাতার পুজোর কথা মনে করতে করতে আর মিস করতে করতে ভাবলাম ঘরে যতটুকু আছে তাই দিয়ে একটু বিরিয়ানি বানিয়ে নিই। 6টা মাত্র লেগ পিস ছিল আর কয়েকটা আলু কেটে নিলাম। প্রেশার কুকারে অল্প একটু গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ধনে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা মাখানো চিকেনটা কষিয়ে নিলাম। তার মধ্যে এবার আলুগুলো দেব। আলু আর আলাদা করে ভাজলাম না, এই চিকেনের সঙ্গে সেদ্ধ হলেই এর মধ্যে স্বাদ চলে আসবে। এটা কয়েকটা সিটি মেরে নিয়েছি। তারপরে এবার ভাতটাও করে রেখেছিলাম গরম মশলা আর নুন দিয়ে, তো এবার একটুখানি লেয়ার লেয়ার মতো করে এটা সাজিয়ে নেব আর দমে বসিয়ে দেবো। চিকেন আর ভাত এই দুটো করার সময়ই আমি একটুখানি কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়ে দিয়েছিলাম। মিঠা আতর আনতেই ভুলে গেছি আমি দেশ থেকে, আর এখানেও কেনা হয়নি, তো এইভাবেই করলাম একেবারে ঘরোয়াভাবে। অত পার্টিকুলার নয় ব্যাপারগুলো আর কি। ওই মাঝে মাঝে ভাত ডাল খেতে আর ইচ্ছা করে না, তখন মনে হয় একটুখানি অন্যরকম কিছু খাই। এখানে কলকাতা বিরিয়ানি কিনে খাওয়া হয়নি, যা খেয়েছি সব দেশের ইন্ডিয়ান বিরিয়ানি, তবে সেসব অন্যান্য রাজ্যের খাবার। কলকাতা বিরিয়ানি বলে যেটা হয় আলু দেওয়া, সেটা কিন্তু একদম পাইনি আমরা এখানে। খেয়েছিলাম সেই গৌরবের বাড়িতে মারুফার বিরিয়ানি, অপূর্ব সুন্দর ছিল। হয়তো এখানেও ডেলিভারি করেন ওনারা, তবে আমাদের যোগাযোগ করে ওঠা হয়নি এখনও। এই চিকেনের পিসগুলো ভাতের উপরে সাজিয়ে দিয়েছি। চিকেনটা যেটা সেদ্ধ করার পরে ঝোল হয় না, ওইটার ওপরে একটা তেল ভেসে থাকে। সেই তেলটা বিরিয়ানিতে দমে বসানোর সময় যদি একটু ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, দারুণ স্বাদ হয় কিন্তু। আর চালটাও খুব একটা শক্ত শুকনো খটখটে হয়ে যায় না। এইটা আমি করে খুব উপকার পেয়েছি। আমি জানি না আপনারা করেন কি না, বা আপনারা আর কি করেন আমাকে জানাবেন। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একেবারে ভেতর অবধি ওই বিরিয়ানির মশলাটা ঢুকে গেছে। আজকে আর দুধের মধ্যে সেই রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার ওই সমস্ত কিছু দিইনি। একবারে একটুখানি বেরেস্তা ছড়িয়ে ছড়িয়ে ভাতের লেয়ারটা করে নিলাম। বেশি ভাত নেই, 3 বাটি চালের ভাত করেছিলাম 3 জনে খাবো বলে, সেজন্য লেয়ারটাও একটুখানি অতটা ঠিক হলো না আর কি, হালকা লেয়ার হলো। তো যাই হোক, এইভাবেই আমি বসিয়ে দেবো এবার দমে। ওপর দিয়ে বাকি ভাতটা ছড়িয়ে দিলাম, আরও একটুখানি ওই চিকেনের ওপরের তেলটা দিয়ে দিচ্ছি, আর একটু বেরেস্তাও দিয়ে দিলাম। এবার এটা একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, একেবারে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। চলুন আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। আমি তো বাড়িতে একাই, তাই টিভি চালিয়ে খাই আমি, একা যাতে না লাগে। আপনারা তো জানেনই, আগেই দেখেছেন। ও, তখন বলতে ভুলে গেছিলাম, একটুখানি ঘি আর মাখন একসঙ্গে মাইক্রোওয়েভে 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নিয়েছিলাম। ওটা গলে যাওয়ার পরে উপর দিয়ে আমি কিন্তু ফাইনালি ছড়িয়ে দিয়েছিলাম। কী সুন্দর ঝরঝরে হয়েছে আজকে বিরিয়ানিটা দেখুন। আর আতরটাও দেওয়া হয়নি, তো তাই গন্ধটাও খুব একটা উগ্র হয়নি। যাদের বিরিয়ানির গন্ধে প্রবলেম হয় তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমার মা, আমার শাশুড়ি মা, ওনারা না দুজনেই বিরিয়ানির গন্ধ একদম পছন্দ করে না।
এবার গেলে ওদের জন্য এইভাবে বিরিয়ানি বানিয়ে দেবো ঠিক করেছি। চলুন খাওয়া দাওয়াটা মিটিয়ে এবার আমি রেডি হয়নি। খেয়ে উঠেই একেবারে দৌড়াতে দৌড়াতে নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি না অতক্ষণ, একটু হাতে টাইম নিয়ে রেডি হব। আগের দিনের ভিডিওটায় অনেক মানুষের নেগেটিভ কমেন্ট এসছে, আর 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করছি, তো এইটুকু তো জেনেইছি যে বা লক্ষ্য করে দেখেছি যে অধিকাংশ নেগেটিভ কমেন্টই যারা করেন, যেটা মানে গঠনমূলক নেগেটিভ কমেন্ট নয়, কন্টেন্ট নিয়ে কিছু বলার নেই, শুধু ব্যক্তিগত আক্রমণ করার জন্যই নেগেটিভ কমেন্ট করছেন, সেই ধরনের নেগেটিভ কমেন্টগুলোর ব্যাপারে বলছি। এনারা নিজেদের জীবনে ভীষণ ফ্রাস্ট্রেটেড থাকেন বলে মনে হয়, এবং ছবিহীন একটা প্রোফাইল থেকে বেশিরভাগ মানুষ নেগেটিভ কমেন্ট করেন। নিজের মুখটুকুও দেখানোর সাহস এদের নেই। সবসময় ছবিহীন একটা নামের একটা আড়াল থেকে ফেক নাম হতে পারে, নেগেটিভ কমেন্ট করার জন্যই প্রোফাইলটা খোলা হয়ে থাকতে পারে, ওনারা নেগেটিভ কমেন্ট করেন। আমি একবারও সেই সমস্ত কমেন্টের বিষয়ে বলছি না যেগুলো গঠনমূলক কন্টেন্টের বিষয়ে কথা বলেছেন, সেই ব্যাপারে বলছি না। যারা ব্যক্তিগত আক্রমণ করেন, কখনো পটুকে পাগল বলছেন, কখনো বলছে তোরা কেন গেছিস আমেরিকায়, তোদের যোগ্যতা নেই, এই সমস্ত যারা, আরও অশালীন কথা তো আছেই, তো তারা না নিজেদের জীবনে বিশেষ কিছু করে উঠতে পেরেছে বলে আমার মনে হয় না। করলে এই ধরনের কমেন্ট ওনারা করতেন না। আমি আর আপনি পারবো অচেনা অজানা কাউকে এইভাবে আক্রমণ করতে? ব্যক্তিগত আক্রমণ, আমার সাথে সরাসরি যার কোনো অসুবিধা নেই, পারবো তাকে গিয়ে এই ধরনের খারাপ কথা বলতে? পারবো না। এনারা এসেছেনই সেই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে, আমার মনে হয় সুস্থ শিক্ষা পেয়ে সুস্থ পারিবারিক আবহাওয়ার মধ্যে যে বাচ্চা বড় হয়, তারা এই ধরনের কাজ করতে পারে না। বড় হয়েও পারে না, বুড়ো হয়েও পারে না, কোনো বয়সেই পারে না। আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু আমাদের মুখটা দেখাই, নামটা বলি, কোথায় থাকি, কি করি, সমস্তটা বলি। আর বেনামি প্রোফাইলের আড়ালে বসে ওই কমেন্ট খেলা, এইগুলো যারা করে তারা নিজেরা জীবনে কিচ্ছু করে উঠতে পারেনি, তারা নিজেরাই অক্ষম এবং ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, সেইটাই তারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বের করে থাকে। আমি আপনাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করে বলছি, নিজের ছবি সহ একটা প্রোফাইল খুলুন যেখানে আপনার মুখটা স্পষ্ট করে দেখা যাবে, এবং আপনি কোথা থেকে করছেন নাম ঠিকানা দিয়ে কমেন্ট করুন, যদি সাহস থাকে। সরাসরি বললাম, নাহলে কমেন্ট খেলা খেলে কোনো লাভ নেই। এতে আপনারা নিজেদেরকেই ছোট করছেন, নিজেদের ফ্যামিলির, নিজেদের শিক্ষা দীক্ষা সবটা ছোট করছেন, আর কিচ্ছু না। এতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের গায়ে ধুলোটুকুও লাগছে না, কারণ আমরা আমাদের কাজটা মন দিয়ে করছি। আমরা মাথা উঁচু করে নিজের যোগ্যতায় ইউএসএতে এসছি, পটুর জন্য এসছি, সেটা আলাদা কথা। আমরা নিজেদের যোগ্যতায় এসছি এবং ফিরে গেলেও নিজেদের যোগ্যতাতেই যাব ফিরে, এবং সেখানে দেশে গিয়েও যা করব নিজেদের যোগ্যতায় করব। যা বলার, যতটুকু বলার বলেছি। মাথায় বুদ্ধি থাকলে বুঝতে পারবেন ওনারা, না বুদ্ধি থাকলে যা হওয়ার হবে। পটুর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, যাই নিচে নিয়ে আসি ছেলেটাকে। কি রে পটু, গুড বয় হয়েছিলে স্কুলে? হ্যাঁ, স্কুলে গুড বয় হয়েছিলে? ছিলে না? পড়াশোনা করেছো? পড়াশোনা করোনি? আহা গো, শুধু টিফিন খেয়ে চলে এলে? আমি ওখানে বসেছিলাম তো চেয়ার নিয়ে, তুমি আসবে দেখার জন্য। আজ তো বাইরে যেতে পারিনি, বৃষ্টি পড়ছিল। আজকাল কিরকম তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় দেখুন, 7টারও আগে সন্ধে হয়ে যাচ্ছে আজকাল। আর আজ তো মেঘলা দিন, কথাই নেই। কে বলবে এখন দুর্গাপুজো, সেই শরতের আকাশ কয়েকদিন আগেও যেটা ছিল সেটা আর নেই। তো যাই হোক, মা দুর্গা যখন আসছে, মা দুর্গার একটা ছবি আঁকতে হবে। তবে এই দায়িত্ব নৈরিতা দিয়েছে পটু ম্যানকে, কিন্তু আমাকেই আঁকতে হলো। মোটামুটি একটা ছবি এঁকেছি, যেটায় এক একটা মানে কালার অনেকটা জায়গা জুড়ে করতে পারবে। খুব সূক্ষ্ম কাজ তো পটু করতে পারবে না, আরও ছবি আঁকতে মোটেই পছন্দ করে না, যতটুকু যা করানো জোর করে করানো। তো ওর জন্যই একটা সহজ করে দুর্গা ঠাকুর আঁকার চেষ্টা করলাম। আমিও আজকাল আঁকতে পারি না, হাত টাত কাঁপে। সেই স্কুল কলেজের গণ্ডি পেরোনোর পর থেকে তো
এই সমস্ত আঁকাবুকি করা কবে যে ছেড়ে দিয়েছি। মাঝখানে টুকটাক একটু একটু করতাম আর কি, ব্যাঙ্গালোরে করেছিলাম। তবে এখানে তো সেই সুযোগ নেই, কিছুই আনাও হয়নি। এই ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। অনেক সময় লাগবে পটুম্যানের, বেশ বুঝতে পারছি। আসলে এই ছবিটা আঁকার কারণ হচ্ছে, নৈরিতাদের বাড়ির দুর্গাপুজো এবছর বাচ্চাদের আঁকা ছবি টবি দিয়ে সাজানো হবে। তাই নৈরিতা বলেছে পটুম্যানও যেন একটা ওর আঁকা ছবি নিয়ে যায়। তাই আর কি কসরত করে পটুম্যানকে দিয়ে একটা ছবি আঁকানোর চেষ্টা চলছে। একটা না তো বেশিক্ষণ আর বসবে না পটু, তাও আবার সব থেকে অপছন্দের কাজ, ছবি আঁকানো হচ্ছিল। এখন উঠে পড়েছে আর একটুখানি টিভি দেখছে, কারণ অলরেডি ওর খাওয়ার সময় হয়ে এসছে প্রায়। ওইদিকে সন্ধেও হয়ে গেছে, ছন্দক এখনও বাড়ি ফেরেনি। তবে একটু আগে চম্পা দিয়ে এসে জানেন তো পটুম্যানের জন্য পুজোর জামা দিয়ে গেল। চলুন আপনাদেরকে পুজোর জামাগুলো দেখাই পটুম্যানের। যদি আজকে সবগুলো দেখাতে পারবো না, কাল যখন নৈরেতাদের বাড়ি যাওয়ার প্যাকিং করব তখন দেখাবো বাকিটা। এই সেই মস্ত বড় বাক্স ভর্তি পটুম্যানের পুজোর জামা। দেখুন কতগুলো জামা দিয়ে গেছে চম্পাদি। আমি না ভীষণ লজ্জা পেয়েছিলাম, বারবার না করেছিলাম, কিন্তু চম্পাদি শুনল না। বলল, এখানে তো পটুর মামার বাড়ি মাসির বাড়ি কেউ নেই, কিচ্ছু নেই। আমাকে যখন দিদি বলেছ, আমি এটুকু দেবই পটুকে। এরপরে আর না করা যায় বলুন? মাঝে মাঝে ভাবি যে এই চ্যানেলটা যদি না থাকতো, তাহলে আপনাদের এত ভালোবাসা পটু কীভাবে পেত? আমরা তো জানতেও পারতাম না পৃথিবীতে এত ভালো মনের মানুষ আছে। আপনাদের সবার ভালোবাসার হাত এইভাবেই ঘিরে থাকুক পটুম্যানকে। আজকের গল্পটা এখানেই শেষ করি। আমেরিকায় বাড়ির দুর্গাপুজোর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। সবাই খুব খুব ভালো থাকবেন। দারুণ কাটুক আপনাদের সবার পুজো। আজকের মতো আসি, কেমন?